5 নাম্বার থাকে মারামারি নিয়ে এতটুকু লিখতে পারেন, কত নাম্বার পাবেন? 4.5 দিবি ইনশাল্লাহ। পারবেন লিখতে? এ নাহিদ আপা নোট করছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যারা ফাইনাল দিবেন বাকিরা সবাই নোট করছেন তো? এই পড়াশোনা মারামারি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সালমা আপা, রোজা আপা, মনিকা আপা করছেন নোট? আপনারা নোট করলে আপনাদের গ্রুপে একটু দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে মারামারির শাস্তি। মারামারির পরে কি পড়াবো বলছিলাম? ছোটখাটো বিষয়গুলো পড়াই। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ না? হ্যাঁ, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ একটু। আপনাদেরকে আর একটা জিনিস বলি, এই ইমরান ছেলেটা জয়েন করলো যে, সে একটু হাইফু টাইপের। এই যে এমসিকিউ যারা, তাদেরকে বললাম বেশি পড়াশোনা করে, কিন্তু কোথায় কার সাথে কি কথা বলবে, কি আচরণ করবে, ওই রকম জানে না, কাঠিচিটা জানে না। কুমিল্লার, হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, যা হোক, ওই অনেক পড়াশোনা করে অনেক, একটু সাবধানে থাকিয়েন। ওই তো বলছে একটু হাইপু টাইপের, আর তেমন না, কার সাথে কি কথা বলবে, কি আচরণ করবে সেটা জানে না। এরপরে 403 হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। তাহলে সম্পত্তি আত্মসাতের কথা বলছে কত নম্বর সেকশনে? 403। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। এরপরে বলতেছে যে ব্যক্তি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি, তাহলে কিভাবে করতে হবে? অসাধুভাবে। এই সেকশন লেখার পরে আপনি উপাদান পাচ্ছেন কি কি? অসাধুভাবে। এরপরে 2 নম্বরে বলতেছে কোনো অস্থাবর সম্পত্তি, 2 নম্বর উপাদান। 3 নম্বর হচ্ছে আত্মসাৎ করা। এরপরে লিখবেন, নিচে নিচে লিখবেন এগুলো, অথবা তার নিজস্ব ব্যবহারে পরিণত করা। সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তাইলে সে কি অপরাধ করছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে। এই প্রশ্ন যখন লিখবেন, প্রথমে আপনার তো শুরুতে বলা হয়নি যে প্রথমে লিখবেন আপনার দণ্ডবিধি 1860-এর 403 ধারায় অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা, কমা, বৈশিষ্ট্য, উপাদান এবং শাস্তির কথা বর্ণনা করা হয়েছে দিয়ে তারপরে নিচে প্যারাগ্রাফ করে আলাদাভাবে লিখবেন। এই যে অপরাধের যৌথ দায়িত্ব নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে প্রথমে লিখবেন আপনার দেওয়ানি কার্যবিধির 34 ধারায়, দণ্ডবিধি 1860-এর 34 ধারায় অপরাধের যৌথ দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে নিচে প্যারাগ্রাফ করে বাকি কথাবার্তাগুলো লিখবেন। তাহলে এখানে 403 ধারায় আমরা পাইছি কি কি? আপনার উপাদান পাচ্ছি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করা বা তার নিজের ব্যবহারে পরিণত করা। তাহলে এই 3টা হচ্ছে উপাদান। শাস্তি হচ্ছে 2 বছর বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখন আসেন উদাহরণে। এখানে কয়টা ব্যাখ্যাও আছে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে শুধু একবারের জন্য অসাধুভাবে আত্মসাৎকরণ, এই দ্বারাই তাৎপর্যহীন আত্মসাৎকরণ। শুধু একবার করলেই হয়ে যাবে। কয়বার করলে আপনার এই অপরাধ? একবার করলে। এই যে আমরা সবাই মেসে টেসে থাকি, পড়াশোনা করি না, আমরা কি করি? মেসে টেসে থাকি, পড়াশোনা করি না, হোস্টেলে থাকি। এখন মনে করেন হোস্টেল থেকে আপনার বন্ধু কি করছে, বাড়িতে চলে গেছি, আপনি তার নেভিয়ে ক্রিম, স্নো, তারপরে ফ্রিজের খাবার দাবার সবগুলা খাইছেন, ব্যবহার করছেন তার অনুমতি ছাড়া। তাহলে আপনি কয় ধারার অপরাধ করছেন? হ্যাঁ, 403 ধারার অপরাধ করছেন। তাহলে এখানে উপাদান কয়টা? উপাদান, প্রথম উপাদান হচ্ছে সম্পত্তির মালিক হবেন অভিযোগকারী। লিখে ফেলেন এগুলো। সম্পত্তির মালিক হবেন অভিযোগকারী। যার সম্পত্তি, এই সম্পত্তির যে মালিক অস্থাবর সম্পত্তির, সে অভিযোগটা দায়ের করবে। এরপরে বলতেছে অভিযুক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি আত্মসাৎ করবে কিংবা নিজের ব্যবহারে লাগাবে।
সে কি করছে, যে আসামি সে অভিযুক্ত ব্যক্তি যে সে এই সম্পত্তি সে আত্মসাৎ করছে, না হয় নিজের ব্যবহারে লাগাই দিছে। এরপরে বলতেছে অভিযুক্ত ব্যক্তি উহা অসাধুভাবে করলে। অভিযুক্ত ব্যক্তি সেটা কি করছে, অসাধুভাবে করছে। এই তিনটা হচ্ছে উপাদান। এরপরে দেখেন ব্যাখ্যাটা বলতেছে, একটা ব্যাখ্যা অস্থায়ী আত্মসাৎ করা, তাহলে সেটাও কি হবে, আত্মসাৎ বলে গণ্য হবে। অস্থায়ী ভাবেও যদি আপনি আত্মসাৎ করেন তাহলে সেটাও আত্মসাৎ বলে গণ্য হবে। এরপরও পরিত্যক্ত সম্পত্তি যেটা, সেই সম্পত্তিও যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটাও কি হবে, অপরাধমূলক আত্মসাৎ হয়ে যাবে। ওই দিন এক আপা প্রশ্ন করছিল, শিরিন আপা, যে একটা আংটি পথে কুড়াই পাইছে, সেটা সে নিয়ে নিছে, তাহলে সেটা কি অপরাধ হবে? এখন কথা হচ্ছে, নিয়ে নেওয়াটা শুধু অপরাধ নয়, নিয়ে নেওয়ার পরে যদি সে তার ব্যবহারে পরিণত করে, প্রকৃত মালিক যে তার খোঁজ না করে সে বিক্রি করে দেয়, তাহলে সেটা কি হবে, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ হবে। এরপরের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি। কোনো জিনিস পরে আছে রাস্তায়, তা দেখে কুড়াই নিলে ঘরে আনা অপরাধ নয়। তাইলে কি করছে, আপনার একটা আংটি রাস্তায় পরে থাকছে, জিনিস বাদ দেন আংটি, এটা আমি কুড়াই পাইছি, কুড়াই নিয়ে ঘরে নিয়ে আসছি, এটা আমার কি হলো না, অপরাধ হলো না। এরপরে বলতেছে ওই আংটি সংরক্ষণের জন্য ঘরে রাখলে বা মালিক পাওয়া গেলে তাকে ফেরাই দেবার সদুদ্দেশ্যে ঘরে রাখলে সেটাও কোনো অপরাধ হবে না। এরপরে বলতেছে এইরূপ আংটি ঘরে এনে যিনি উহা রাখেন তিনি তার মালিক খুঁজবিয়ার দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হয়ে পড়ে। আমি যেহেতু আংটিটা ঘরে নিয়ে আসছি, সাপোজ মনে করেন আমি, তাহলে আমার দায়িত্ব কি, এটার মালিককে খুঁজে বের করা। আমি কি করলাম, মালিক না খুঁজে উক্ত মাল যদি নিজের ব্যবহারে পরিণত করি, আমি আমার হাতে দিয়ে আপনার ভাবিকে বিয়ে শাদী করার জন্য দেখতে চলে গেছি, হবে? তাহলে সেটা কি হবে, অপরাধ হয়ে যাবে। বা আপনার ভাবিকে দেখে এই আংটি দেওয়ার নিয়তে নিয়ে গেছি, সেটা কি হবে, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ হয়ে যাবে। পারবেন লিখতে পরীক্ষায় আসলে? এটা কত ধারার বিধান? 403 দ্বারা। 403 ধারা। আপনারা শুধু বলেন সবকিছুতে ভাইয়া আপনি ভাবিকে টেনে নিয়ে আসেন, এটার কাহিনী আছে। আপনার ভাবি অনেক পছন্দের ছিল, এখন তো বয়স হয়ে যাওয়ার পাশাপাশি হয়ে গেছে। অনেকের এখানে বয়সও হয়নি, আমার বিয়ের বয়স যতটুকু, অনেকের জন্মও হয়নি 1995 সালে, আপনাদের অনেকের তখনও জন্মও হয়নি। আলহামদুলিল্লাহ, ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। যা হোক, এরপর অসাধুভাবে আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ 405-এ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ হচ্ছে 405-এ। এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আসলে ওই এটা আপনার, একটা মিনিট, আর কিছু লিখতে পারবেন? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ দরকার নেই। এরপরে আমরা 405-এ চলে যাই। 405-এ কি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাইলে এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞায় কি কি থাকে, প্রথমে লিখেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দিছে 405-এ। এরপরে লিখেন কোন সম্পত্তির দায়িত্ব পায়, কোন সম্পত্তির কি পায়, দায়িত্ব পায়, অথবা সম্পত্তির আধিপত্যের ভার পায়, সম্পত্তির উপর নিয়ন্ত্রণ পাওয়া। কি পায়, সম্পত্তির দায়িত্ব পায়, সম্পত্তির ভার পায়। সিলেটের কে আছেন এখানে? এলএলবি ফাইনাল ও সিলেটের কেউ নেই?
থাকলেও বলবে না, বলবে যে সিলেটের পাইলে ভাইয়া শুধু লন্ডনের কথাবার্তা বলে। যা হোক, এ কলিয়াপা, কলিয়াপা আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি আসসালাম। ভাইয়া। হ্যাঁ, আপনাদের পাড়া মহল্লায় কেউ লন্ডন থাকে, চলে গেছে লন্ডনে? আছে ভাইয়া। আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। তারা কি করে, একেবারে সপরিবারে লন্ডন চলে যায়, কিন্তু দেশে একটা সুন্দর ঘর বাড়ি করে যায়। এখন কি করছে, ওনার বাড়িঘরটা আপনাকে দেখতে দিয়ে গেছে, যে আমরা তো চলে যাচ্ছি, তুমি আমার চাচাতো বোন, জ্যাঠাতো বোন, এই যে পাড়াতো বোন, যা হবে হোক, তুমি আমার বিল্ডিংটা দেখাশোনা করিও, ঠিক আছে, 12টা তুলিও। এখন তাইলে এইটা হচ্ছে কি, সম্পত্তির ভাগ দিছে আপনাকে, দায়িত্ব দিছে আপনাকে, এরপরে এটার আধিপত্যের দায়িত্ব দিছে, দেখাশোনা করতে বলছে। অথবা আপনি কি করছেন, ওই সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করছেন, অসাধুভাবে আত্মসাৎ করছেন, অথবা নিজের ব্যবহারে পরিণত করছেন। এরপরে বলতেছে আইনত তার ভারপ্রাপ্ত দায়িত্ব যেভাবে সম্পন্ন করা উচিত, আইন অনুযায়ী আপনার দায়িত্বটা আপনি যেভাবে পালন করা উচিত সেটা ভঙ্গ করে অসাধুভাবে উক্ত সম্পত্তি ব্যবহার করছেন। তাহলে আত্মসাৎ করা, নিজের ব্যবহারে লাগানো, আইনত যেভাবে দেখাশোনার করার কথা ওইভাবে দেখাশোনা না করে আপনি আপনার শপথ ভঙ্গ করে অসাধুভাবে ওই সম্পত্তি ব্যবহার করছেন। এরপরে বলতেছে এরূপভাবে ব্যবহার করবার অনুমতি কোনো ব্যক্তিকে দেন, তবে তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছেন বলে গণ্য হবেন। আপনি কি করছেন, আপনি বিয়ে শাদী করার পরে এই অপরাধ আপনি ভাইয়াকেও করতে বলে দিছেন, যে তুমিও করো, টাইলস টুলস যেগুলো আছে সেগুলো আসার মাসার মারি ভেঙে ফেলা, এরপরে দামি বেসিন টেসিন ফিটিংস যেগুলো ছিল এগুলো খুলে বিক্রি করে ফেলা, ঠিক আছে, সবকিছু এই ধারায় অপরাধ হবে। এখানে মূল কথা হচ্ছে আমাদের যে ইসলামের যে কথা বলে আমানতের খেয়ানত করা, সে আমানতের খেয়ানত করলে সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। আমানত বলতে যে কোনো মালের হেফাজতের দায়িত্ব বুঝায়। যে ব্যক্তি উক্ত দায়িত্ব পেয়ে মালটা নিজে খাই বসে, সে এই দ্বারাই অপরাধী হবে। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই দোয়া করিয়েন আমাদের কলিয়াপু এগুলো না হয়ে যদি উনি জজ হয়ে যেতে পারেন তাইলে অনেক ভালো হয়। ঠিক আছে, আপনার দোস্ত কই, আয়শা আপা কই? ভাইয়া কাজে মনে বিজি আছে, ধান ওঠায়। ধান ধান চাষও করে সে, মাশাল্লাহ, এত কাজ, এই টাকা পয়সা খাবে খেয়ে, জামাই জি ভাইয়া, কাজ দুবাইওয়ালা করতে পারে। আবার ধান চাষের কাজ করে, এত 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 কাজ কেমন হবে সে? এ ধান চাষের কাজের কথা বললে ভাইয়ার কান্না চলে আসে আমার মায়ের অবস্থা দেখে। আমাদের তো ধান চাষের আমলে এই সিজনে প্রায় 10-12 জন চাষা ছিল। আমরা ছিলাম ভাই বোনগুলো ছোট, এদের ভাত পানি রান্না করে, এগুলো অনেক কষ্টের কাজ। যা হোক, তো এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আসলে লিখতে পারবেন, আর যারা লিখতে পারবেন না তারা রাজনৈতিক কথাবার্তা বলি অন্যভাবে নিয়েন না। আমাদের বেগম খালেদা জিয়াকে যে অপরাধের জন্য শাস্তি দিছিল সেটার সংজ্ঞা ছিল এই 405-এ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আসলে খালি চোখে দেখলে ওনারটা কোনো অপরাধ না। এবং অপরাধের যে সেন্স, একটা হচ্ছে সরল বিশ্বাসে কোনো কাজ করা, আর একটা হচ্ছে আপনার মেইনস্ট্রিয়ে নিয়ে কোনো কাজ করা। তাইলে ওনার পক্ষের উকিলরা বলছেন ওনারা সরল বিশ্বাসে এই কাজ করছেন, আর বিপক্ষ দলে যেটা বলছে সেটা হলো মেইনস্ট্রিয়ে নিয়ে এই কাজ করছে। তো এইটার প্রমাণ আসলে খুবই কঠিন। তবে তর্কাতীতভাবে যারা যে চেয়ার মেনটেন করেন, ওনার সাবেক চেয়ার যেটা ছিল, পূর্ব চেয়ার যেটা ছিল, ওই চেয়ারের মর্যাদা অনুযায়ী উনি এই অপরাধে পড়েন না। একজন দেশের প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে এই অপরাধে দোষী সাব্যস্ত করা যায় না। তার কারণ হলো এটা তো একটা মামুলি ব্যাপার। ওনার ব্যাপারটা ছিল যে টাকা পয়সাগুলা ওনারা ট্রাস্ট থেকে সরাই ফেলছিল, বা সরানোর কথা বলে, উদ্দেশ্য ছিল শুধু এইটা, যে এটা যদি ওখানে পড়ে থাকে ব্যাংকে, তাহলে এটা যত টাকা আছে তত টাকা থাকবে। আর এটা যদি এফডিআর আকারে রাখা হয় তাহলে সেটা কি হবে, মাসে মাসে যা পাবে তা ওখানে যোগ হবে। তো ওখান থেকে কেউ টাকা অন্য কোনো দিকেও নিয়ে যায়নি,
টাকা যোগ যেগুলো হয়েছে সেগুলো সরাই ফেলছে এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু শুধু আইনের মার পেছে ওই জায়গায় গিয়ে শাস্তি। এবং যদি আপনার শাস্তি দিতে ইচ্ছে হয় বিচারকের এই ক্ষেত্রে সে সর্বনিম্ন শাস্তি পাওয়ার কথা, কিন্তু ওখানে গিয়ে আরো শাস্তি দিচ্ছে বেশি। এই কাহিনী বললাম আপনাদের মনে থাকার জন্য, এই পয়েন্টগুলো আপনারা ওখানে এই যে মামলায়, আর্গুমেন্টে, যুক্তিতে এই জিনিসগুলো আপনারা দেখাতে পারবেন। যা হোক, এরপর হচ্ছে আপনার এই বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যদিও এটা ছোটখাটো ব্যাপার বলে মনে হয়, তবে এটা অনেক বড় ধরনের অপরাধ। বিশেষ করে যদি কোনো ব্যাংকারে করে। কেন ব্যাংকারে করলে এটা এটা বিশেষ করে ব্যাংকারদের জন্য এই আইনটা আনছে। ব্যাংকারে করলে এটা বড় অপরাধ কেন হবে জানেন? আমরা সবাই বলি না ব্যাংকারদের বেতন অন্যান্য চাকরির থেকে একটু বেশি। তার কারণটা কি? সে যেন টাকার মাঝখানে থাকে সারাদিন, কিন্তু টাকার লোভে না পড়ে। আমার ফুফু ব্যাংকে জব করতেন, উনি বলতেন ওই আমার দাদি যখন গণকের কাছে গেছিল ওই আমলে, ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে যখন গেছিল, যে তোমার আমার তো পেটে সন্তান আসছে, তার ভবিষ্যৎ কি হবে, গণকে নাকি বলছিল আমার দাদিকে যে সে সারা জীবন টাকার মাঝখানে থাকবে, টাকা গণবে। আমার দাদি তো খুশিতে আটখানা যে আমার অনাগত সন্তান যে আসবে, গণকে বলছে সেটা কি হবে, অনেক ধনী লোক হবে, সে টাকার মাঝখানে থাকবে, টাকা গণবে। আসলে টাকার মাঝখানে থাকবে, টাকা গণবে বলতে ব্যাংকের ক্যাশিয়ারের চাকরি করা। সবসময় টাকার মাঝখানে থাকে, টাকা গণে, কিন্তু এই টাকা কি করা যায় না, নিয়ে আসতে পারে না। এই সেকশন বিশেষ করে আসছে তাদের জন্য, এবং ওনাদেরকে প্রাইভেট ব্যাংকগুলোতে বা অন্যান্য ব্যাংকের জবও বেশি বেতন দেওয়া হয়, যাতে ওই টাকার লোভে না পড়ে। তার থাকলে তো লোভ আসবে না। আর যদি ব্যাংকাররা এই কাজ করে তাহলে তারও সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তার সর্বোচ্চ শাস্তি কতদিন? যাবজ্জীবন না, কারাদণ্ড। 3 বছর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 3 বছর মতো। সিম্পল হলে 3 বছর। আর যদি এটা কোনো ব্যাংকারে করে তাইলে আপনার 409 দ্বারা তখন হবে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এরপর আসেন আইনের মার পেছে আরো কিছু বলি। এই যে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে বই আনছি না, বা কুরিয়ার সার্ভিস দিয়ে জিনিসপত্র আনে না, ফেডেক্স, তারপরে আপনার আরো কি কুরিয়ার সার্ভিস, বড় বড় কুরিয়ার সার্ভিস তো আসতো বিদেশে জিনিসপত্র আনা নিয়া করে। তো এরা আপনার কোনো কিছু নষ্ট করছে, খাই ফেলছে, দেয় নাই, তাহলে তার বিরুদ্ধে আপনি কয় ধারায় মামলা করতে পারবেন? 406 ধারায় মামলা করতে পারবেন। সে কি করছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছে, তার দায়িত্ব যা সেটা সে পালন করে নাই কুরিয়ারের। এরপর আমাদের সর্বশেষ পড়াশোনা, আমরা কিন্তু খুব কম সময়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়ছি। এরপরে কি আছে আপনাদের পরীক্ষায় টিকে ঢুকে আসার জন্য বা ছোটখাটো ব্যাপারে সর্বশেষটা ছিল জালিয়াতি। জালিয়াতি তো বুঝেন, জালিয়াতি কত ধারায়? 463 ধারায় জালিয়াতি। ওখানে বলতেছে আপনারা ছোটখাটো করে জালিয়াতির উপাদানগুলো লিখে ফেলেন। জালিয়াতির উপাদান হচ্ছে কি? কোন ভুয়া দলিল তৈরি করা, যার উদ্দেশ্য হচ্ছে কি, জালিয়াতি বলতে বোঝাচ্ছে কোন ভুয়া দলিল তৈরি করা, যার উদ্দেশ্য হচ্ছে জনসাধারণ বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা। 1 নম্বরে লিখেন, জনসাধারণ বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা। 2 নম্বর হচ্ছে কোনো দাবি বা কারো সত্য সমর্পণ করা। কোনো দাবি বা কারো সত্য বলতে সম্পত্তি আর কি, সমর্থন করা, সরি আমি সমর্পণ বলছিলাম, সমর্থন করা, সমর্থন তো আমরা বুঝি। এরপর হচ্ছে কোনো ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করার, যেটা ইয়েতে বলছিলাম 2 নম্বরে বলছিলাম, সেটা 3 নম্বরে দেখা যায়, কোনো ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করার। এরপরে বলতেছে কোনো স্পষ্ট বা পরোক্ষ চুক্তিতে গ্রহণ করার, অথবা প্রতারণা করা বা করা যাইতে পারে। তাহলে এই দলিল কি কাজে লাগে?
ভুয়া দলিলটা জালিয়াতি হবে কোন সময়? এই ভুয়া দলিল দিয়ে যদি কোনো জনসাধারণ বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে, কোনো দাবি বা কারো সত্য সমর্থন করে। জিনিসটা ওয়ান না, আমার না, আমি দলিল একটা বানাইছি, সেটা দিয়ে এটা কি জায়গা হচ্ছে রায়হান ভাইয়ের, ওইটা আমি দাবি করলাম। এরপরে বলতেছে আপনার দাবি বলতে এই যে ব্যাংকের ঋণের টাকা, ব্যাংকের আপনার কি বলে এটাকে, ওই ইয়ের টাকা, জমানো টাকা। এরপরে কিছুদিন আগে আমাদের ইয়ে থেকে পরে, মেট্রো রেল থেকে পরে কামাল নামে একজন মারা গেছিল না? ওখানে আপনার বিভিন্ন ফেসবুকে লেখছে এই যে কামাইল্যার বোন নমিনি, সে নমিনি হিসেবে ব্যাংকের টাকা, সরকারে যা টাকা দিচ্ছে সব পাইছে, বউ পাইনি, হ্যান তেন। এগুলো সবগুলো হলো বোকাস কথা। নমিনি কখনো ব্যাংকের টাকা পায় না। উত্তরাধিকারী ছাড়া ব্যাংকের টাকা নমিনি পাবে না। যারা আপনারা আইনজীবী বা আইন নিয়ে ছোটখাটো হলেও পড়াশোনা করছেন, এই টাকা পাওয়ার জন্য আপনার আদালতের সাকসেশন সার্টিফিকেট দিতে হবে। কেউ আমি যদি মারা যাই, আপনার ভাবি যে আমার ব্যাংকের টাকা পয়সা পাবে, আমার মেয়েরাও যে পাবে, এটার জন্য আপনার কোর্ট থেকে গিয়ে একে কতটুকু অংশ পাবে, টাকা পয়সা কত আছে, এগুলো সবগুলো ব্যাংক থেকে সার্টিফিকেট ইয়ে থেকে, আদালত থেকে পারমিশন নিতে হবে। এই পারমিশন নিয়ে যাওয়ার পরে ব্যাংকে তাদেরকে টাকা দিবে, না হয় ব্যাংকে তাদেরকে টাকা দিবে না। বুঝাতে পারছি? আপনাদের ওই দ্বারা বললে, ওই কাজকর্ম বললে, এটা আপনার আইনজীবী ছাড়া, আদালতের পারমিশন ছাড়া এই টাকা, ব্যাংকের টাকা কেউ তুলতে পারবে না। আচ্ছা, এরপরে বলতেছে আপনার তারা আর কি করছে, কোন ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করার চেষ্টা করে, যে সম্পত্তি আমার, জাল দলিল একটা বানাইছি আমি, ওই একজনে বানাইছে, বানাইছে আমারও ভয় দেখায় যে তুমি তোমার সম্পত্তি ছেড়ে সরে যাও, এই সম্পত্তি আমার, এই দেখো দলিল। এরপরে বলতেছে কোন স্পষ্ট বা পরোক্ষ চুক্তিতে গ্রহণ করা। আপনার এমন একটা চুক্তি করবে যেটা স্পষ্ট হতে পারে, প্রত্যক্ষ হতে পারে, সেটা আবার পরোক্ষ হতে পারে। পরোক্ষ বলতে বুঝেন, সরাসরি না, অন্যের মাধ্যমে করা। এরপরে বলতেছে প্রতারণা করা বা করা যাইতে পারে, যেটা আমরা 420-তে পড়ছিলাম। প্রতারণা করা বা করা যেতে পারে, এসবগুলো হবে জালিয়াতি। এটা বলছে 463-তে। এরপরে তাহলে এই সেকশন যদি আমরা বিশ্লেষণ করি, এই কথাবার্তাগুলো, জালিয়াতি অপরাধের আবশ্যকীয় উপাদান কয়টা? দুইটা। একটা হচ্ছে আপনার মিথ্যা দলিল বানানো। এই যে আমরা যে বলতাম মিথ্যা দলিল প্রণয়ন কত নম্বর সেকশনে আছে? মিথ্যা দলিল বানান হচ্ছে 464-তে। হ্যাঁ, মিথ্যা দলিল বানান হচ্ছে কততে? 464-তে। তাহলে এখানে আপনার জালিয়াতির 1 নম্বর কাজ হলো মিথ্যা দলিল বানান। 2 নম্বর কাজ কি? প্রতারণামূলক অভিপ্রায় নিয়ে কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে করা। তাহলে অভিপ্রায় কি? প্রতারণামূলক অভিপ্রায় নিয়ে কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্য করা। এরপর আপনার পুরো সেকশনে 463-তে কি বলে? যে ব্যক্তি জনগণ বা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি বা অনিষ্ট সাধন করবার, বা কোনো দাবি বা অধিকার সমর্থন করবার, অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করতে বা স্পষ্ট বা পরোক্ষ চুক্তি সম্পাদন করতে বাধ্য করবার অভিপ্রায়ী, কিংবা প্রতারণা করবার অথবা প্রতারণা করা যেতে পারে, এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করে সেই ব্যক্তি জালিয়াতি করে বলে গণ্য হবে, ফৌজদারি। তাইলে পুরো দলিলেই মিথ্যা, অথবা দলিলের কোন একটা অংশ বিশেষ মিথ্যা। দলিলের কোন অংশ বিশেষ মিথ্যা, ওইটার উপর ভিত্তি করে যারা সিভিল লয়ার হবেন, চেম্বারে কাগজপত্র নিয়ে আসছে ফটোকপি, আপনি না বলে আমি ফটোকপি দিয়ে কাজ শুরু করছি, আপনার অরিজিনাল ছাড়া আমি এই কাজ ফাইনাল করব না। মনে থাকবে? আপনি যে আরজি লিখবেন সেটা ফাইনাল করবেন কিসের ভিত্তিতে? মূল দলিলের ভিত্তিতে। কেন? দলিলের অংশ বিশেষও আপনার জালিয়াতি করে ফেলতে পারে। ঠিক আছে? মূল দলিলে আছে 2 ঘন্টা, আগে একটা এক লিখে দিচ্ছে ছোট করে, হয়ে গেছে 12 ঘন্টা। হয়েছে? কাবিন নামার টাকায় আছে 4 লাখ। আমার ওস্তাদ উদাহরণ দিতে এটা, এখন পাশা আপনি শূন্য একটা বসাই দিচ্ছেন, হয়ে গেছে 40 লাখ।
হবে হবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, না হয় বিদায় নিই। ভাইয়া আপনাদের সাথে তো পড়াশোনা শুরু করছি এখন। প্রথম পর্বের স্টুডেন্টদেরকে একটু তাবিজ টুবিজ দিলাম, হেদায়েতি বক্তব্য যাতে তারা নকল টকল না করে, সে 8:30 থেকে শুরু করছি। তো আপনাদের প্রশ্ন থাকলে করেন, না হয় আলহামদুলিল্লাহ বিদায় নিই। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া, শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম